সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর আলোর চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এর আগে 4টে ভিডিও আমি দিয়েছি। এটা যদিও 3 নম্বর ভিডিওরই একটা অংশ, কিন্তু আমি ভিডিওকে কেটে ছোট ছোট করে দিচ্ছি, কারণ লোকে বড় ভিডিও দেখছে না, তার জন্যে। যাই হোক, শুরু করা যাক তাহলে। আগের দুটো ক্লাসে আমি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বক্রতার কেন্দ্র আর ফোকাস দূরত্বের সম্পর্ক এটা করিয়ে দিয়েছি, আর রশ্মিচিত্রের সাহায্যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন, 2 ধরনের প্রতিবিম্ব গঠন আমি দেখিয়েছি। আর আজকে আমি আরেকটা প্রতিবিম্ব কি করে আঁকা যায় সেটা দেখাবো। ঠিক আছে? রশ্মিচিত্রের সাহায্যে যদি কোনো বিন্দু প্রধান অক্ষের উপর থাকে, অবস্থান করে, তাহলে তার প্রতিবিম্ব কেমন গঠন হবে সেটা আমি তোদের দেখাবো। ঠিক আছে? পরীক্ষার সময় করার আগে তোদের কি করতে হবে? তোদের আগের ক্লাসেই বলেছি, কম্পাস দিয়ে করতে হবে, নাহলে পরীক্ষায় নাম্বার কেটে নেবে। আচ্ছা, দেখ, আমি একটা গোলীয় দর্পণ এঁকে নিচ্ছি এইখানটাতে। তাহলে গোলীয় দর্পণের একটা অংশ আমি এঁকে নিয়েছি, পিছনে পাড়া লাগিয়ে দিচ্ছি, এগুলো তোরা সবাই জানিস। আচ্ছা, এটা ছিল বক্রতার কেন্দ্র। আর এই দর্পণের একদম মাঝামাঝি যে বিন্দু, এই বিন্দু কি হবে? মেরু বিন্দু, এবং দর্পণের নাম দিলাম M1 M2। এবং মেরু আর বক্রতার কেন্দ্রের মাঝ দিয়ে যদি আমি একটা রেখা টেনে দিই, সেটা হবে প্রধান অক্ষ। আর প্রধান অক্ষের একদম মাঝ বরাবর, প্রধান অক্ষ এবং মেরুর একদম মাঝ বরাবর থাকে ফোকাস, যাকে এফ দিয়ে প্রকাশ করি। এগুলো আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম। এগুলো তেমন, মানে আমি এখন যেটা করাবো, কোনো একটা বিন্দু যদি কি হয়, প্রধান অক্ষের উপর অবস্থান করে, তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে সেটা দেখাবো। পরীক্ষায় সাধারণত আসে না, কিন্তু তাও দেখে রাখ। ঠিক আছে? মনে কর প্রধান অক্ষের উপরে একটা বিন্দু এইখানটাতে রয়েছে। ঠিক আছে? প্রধান অক্ষের উপরে একটা বিন্দু রয়েছে। এই বিন্দুর থেকে একটা আলোক রশ্মি কি হবে? বিন্দুর থেকে একটা আলোক রশ্মি মনে কর দর্পণের উপর গিয়ে পড়লো। তাহলে বিন্দুর থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর পড়লে, দর্পণের থেকে প্রতিফলনের পর কি হবে? প্রতিফলনের পর এমন ভাবে প্রতিফলিত হবে যেন আপতন কোণ এবং কোণের মান সমান হয়। তাহলে মনে কর একটা আলোক রশ্মি কি হলো, এরকমের করে বাইরে বেরিয়ে আসলো প্রতিফলিত হয়ে। তাহলে এইখানটাতে একটা বিন্দু ছিল, আই বিন্দু, যেই বিন্দুর থেকে একটা আলোক রশ্মি কি হলো, একটা আলোক রশ্মি দর্পণের উপর পড়লো, এবং দর্পণের উপর পড়ে প্রতিফলনের পর ওটা কি হবে? প্রতিফলনের পর প্রতিফলিত হবে, এবং প্রতিফলনটা কেমন হবে? আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হবে। তাই তো? তাহলে সমান হতে হলে কি করতে হবে? আমাদের এই বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্রের থেকে কি করতে হবে? বক্রতার কেন্দ্রের থেকে মেরু পর্যন্ত আমাদের একটা রেখা টেনে দিতে হবে, যেটাই হবে এই দর্পণের উপর অভিলম্ব। এটা তোরা সবাই জানিস, আগের লেকচারে আমি এক্সপ্লেইন করেছি, এখন আর বলছি না অভিলম্ব কেন বলা হয়। তাহলে এইখানটাতে যে কোণ, আপতন কোণ, এটাকে আই বললাম, আর এটা হলো প্রতিফলন কোণ, যেটার নাম দিলাম আর। তাহলে এই আই কোণ আর আর কোণ কি হবে? সমান হবে। এবং এই বিন্দুর থেকে আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের উপর দিয়ে যাবে। এইখানটাতে বিন্দু রয়েছে, বিন্দুর থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের উপর দিয়ে যাবে, যাওয়ার পরে দর্পণের সঙ্গে ধাক্কা খেয়ে, অর্থাৎ দর্পণের প্রতিফলনের পরে আবার প্রধান অক্ষের উপর দিয়ে কি যাবে? বাইরে ফিরে আসবে। তাহলে এই পাশে গেল, গিয়ে দর্পণের উপর পড়লো, এবং আবার দর্পণের উপর দিয়ে ব্যাক করবে। তাহলে ব্যাক করলে দেখ, এই জায়গাটাতেই দুটো রশ্মি কি যাচ্ছে? মিলে যাচ্ছে। তাহলে এই আই বিন্দুর প্রতিবিম্ব আমরা প্রধান অক্ষের উপরেই পাবো। তাহলে এই যে আমরা যে মিলালাম, এটা কি জোর করে মিলাইছি? জোর করে মেলাইনি। যেহেতু জোর করে মেলাইনি, তার জন্য এটা কি হলো? সদ প্রতিবিম্ব গঠন হলো। আচ্ছা, আমার পেনের কালি শেষ। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? যেহেতু আমরা জোর করে মেলাইনি, এখানটাতে ওদের একাই মিলে গেছে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? সদ প্রতিবিম্ব গঠিত হবে। সদ
প্রতিবিম্ব। কেন সৎ প্রতিবিম্ব? কারণ আমরা এই প্রতিবিম্বকে জোর করে মেলাইনি, তার জন্য এটা কি হবে? সৎ প্রতিবিম্ব। তাহলে কোনো একটা বিন্দু যদি কি হয়, দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থান করে, তাহলে ওখান থেকে দুটো আলোক রশ্মি যায়। একটা হলো প্রধান অক্ষের ওপর দিয়ে যায়, তাহলে প্রধান অক্ষের উপর দিয়ে গিয়ে প্রতিফলনের পর আবার প্রধান অক্ষ দিয়ে ব্যাক করে, আর আরেকটা আলোক রশ্মি কি হয়, আরেকটা আলোক রশ্মি এই বিন্দুর থেকে দর্পণের উপর গিয়ে পড়ার পরে এমন ভাবে প্রতিফলিত হয় যাতে করে প্রতিফলন কোণ আর আপতন কোণের মান সমান হয়। আর এইখানটাতে এই যে ডট ডট দিয়ে যে রেখাটা প্রকাশ করেছি, এটা হলো অভিলম্ব। ঠিক আছে, কিসের উপর? এই দর্পণের ওপর আমরা কি করেছি, একটা লম্ব টেনেছি। দর্পণের এই বিন্দুর উপর যদি একটা স্পর্শক যায়, এটা আগের ক্লাসে বলেছি। আচ্ছা, তাহলে এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। এইবার এখন আমি তোদের সঙ্গে আলোচনা করব গোলীয় দর্পণের। আমরা দুই ধরনের গোলীয় দর্পণ সম্পর্কে আমি পড়িয়ে দিয়েছি, একটা হলো উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। এবার এই উত্তল দর্পণ আর অবতল দর্পণের কোথায় ব্যবহার হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখ, উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণ গাড়ির ভিউ ফাইন্ডারে, গাড়ির বা রেয়ার ভিউতে কি করা হয়? ব্যবহার করা হয়। গাড়ির যে রেয়ার ভিউ মানে কি, গাড়ির দুই পাশে দেখেছিস তো আয়না লাগানো থাকে, যেটা দিয়ে পিছনের যেসব গাড়ি আসছে বা বস্তু আসছে বা কোনো মানুষ পথিক, এদের ছবি দেখতে পাওয়া যায়। দর্পণের উপরে দুটো কাঁচের আয়না লাগানো থাকে যাতে করে ড্রাইভার বুঝতে পারে পিছনের থেকে কিছু আসছে কিনা। তাহলে ওই যে দর্পণটা, ওটা অ্যাকচুয়ালি উত্তল দর্পণ। তারপরে কোথায়? স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে, লাইটের প্রতিফলক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার কথা হচ্ছে কেন গাড়ির রেয়ার ভিউতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় এবং কেন স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এটা সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে। তাহলে দেখ, আমি এই চিত্রটা একটুখানি মুছে দিচ্ছি, তোদের এক্সপ্লানেশনটা দিলেই তোরা বুঝে যাবে, একদম সোজা জিনিস। ঠিক আছে, মনে কর আমি এইখানটাতে একটা উত্তল দর্পণ অঙ্কন করলাম। ঠিক আছে, উত্তল দর্পণ অঙ্কন করলাম। তাহলে উত্তল দর্পণের কি হবে? এই অবতল পাশে পাড়া লাগানো থাকবে, উত্তল দর্পণের অবতল পাশে পাড়া লাগিয়ে দিলাম। এবার একদম মাঝ বিন্দুটা কি হবে? মেরুবিন্দু, যাকে ও দিলাম, দর্পণের নাম দিলাম M1 M2, এবং কি হবে? এই পাশে থাকবে দর্পণের এপাশে থাকবে দর্পণের বক্রতার কেন্দ্র, যাকে C দিয়ে প্রকাশ করলাম, এবং বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দুগামী একটা রেখা চলে যাবে, সেই রেখা হবে দর্পণের প্রধান অক্ষ। তাই তো, এগুলো তো তোরা জানিস। এবার জানিস উত্তল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বিন্দু, উত্তল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বিন্দু কি হয়, বা যদি কোনো রেখা বা রশ্মি, যদি কোনো রশ্মি দর্পণের উপর আপতিত হয়, আপতিত হওয়ার পরে প্রতিফলনের সময় কি হবে? প্রতিফলনের সময় এটা কি হয়ে যাবে? এটা বিচ্ছুরিত হয়ে যাবে, তাই তো? এটা কি হবে? বিচ্ছুরিত হয়ে যাবে। ঠিক আছে, এমন ভাবে বিচ্ছুরিত হবে যাতে করে কি হয়? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান হবে। মনে কর এর উপরে আমি এই দর্পণের উপরে আমি একটা কি আঁকলাম? লম্ব এঁকে দিলাম, অভিলম্ব অঙ্কন করলাম। দর্পণের উপরে একটা অভিলম্ব অঙ্কন করলাম। তাহলে এই অভিলম্বের সাপেক্ষে যে কোণটা হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এরকমের করে বাইরে বেরিয়ে যাবে, তাই তো? এটা কি আঁকছি? অভিলম্ব আঁকছি, যে ডট ডট দিয়ে যে রেখাটা দিলাম। তাহলে দেখতে পাচ্ছিস উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র, দেখেছিস? এটা হলো কি? আপতিত রশ্মি,
আপতন হচ্ছে এর উপরে, আপতিত হওয়ার পরে তারপরে কি হচ্ছে, তারপরে প্রতিফলনের উপরে, প্রতিফলনের পরে এই দিক দিয়ে চলে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আলো অ্যাকচুয়ালি কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে একসঙ্গে মিলে যাচ্ছিল, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এরকম করে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার এই দেখ, এই আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে, যার জন্যে এটাকে কি বলা হয়, যার জন্যে এই যে এই দুইজনের মধ্যে দূরত্ব, এই দূরত্বকে অ্যাকচুয়ালি বলা হয় দৃষ্টিক্ষেত্র। দৃষ্টিক্ষেত্র, ঠিক আছে। এই দৃষ্টিক্ষেত্র বড় বা বেশি, যার কারণে উত্তল দর্পণ কি করা হয়, গাড়ির রেয়ার ভিউতে ব্যবহার করা হয়। যখন উত্তল দর্পণের যেহেতু কিসের মান বেশি, দৃষ্টিক্ষেত্র বেশি, তার জন্যে পিছন দিকে, গাড়ির পিছন দিকে যেসব, মানে যে গাড়িতে ড্রাইভার বসে রয়েছে, সেই গাড়ির পিছন দিকে অন্য সব গাড়ি রয়েছে, সেসব গাড়ি বা অন্য যেসব পথিক রয়েছে, অন্য যা কিছু রয়েছে, সে সব কিছুটাই ওই দর্পণের মধ্যে দেখতে পাওয়া যায় ছোট 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 করে। যার কারণে একটা ছোট জায়গার মধ্যে পুরো ফিল্ডটাকে দেখতে পাওয়া যায়, যার কারণে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আরো একটা কারণ রয়েছে, আরেকটা কারণ কি, আরেকটা কারণ হলো উত্তল দর্পণের ক্ষেত্রে রেয়ার ভিউতে যে বস্তুটা দেখি, সেই বস্তুটার আকৃতি যেরকমের, মানে ওর শীর্ষ যেরকমের থাকে, শীর্ষ সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে কি, পিছনের দিকের মানুষগুলো যেরকমের করে দাঁড়িয়ে রয়েছে বা পিছনের দিকের গাড়িটা যেমন করে রয়েছে, ঠিক তেমন করেই ওর মধ্যে দেখতে পাই, ওই রেয়ার ভিউতে আমরা দেখতে পাই, ঠিক আছে। রেয়ার ভিউ মানে কি, মনে কর ওই যে গাড়ির যে আয়না, সেই আয়নাটা আমি এখানটাতে আঁকলাম, ঠিক আছে। এই আয়নাটার মধ্যে মানুষকে তোরা কেমন করে দেখিস, যদি মানুষ থাকে তাহলে মানুষকে তো এইভাবেই দেখতে পাস, নাকি মানুষকে এরকমের করে উল্টো দেখতে পাস, এরকম করে উল্টো দেখতে পাস, কোনটা দেখতে পাস, এই যে এইভাবে মানুষ দেখতে পাস, অর্থাৎ মানুষ বাস্তবে যে রকমের তেমনই দেখতে পাস, কিন্তু ছোট করে দেখতে পাস, তাই তো। অর্থাৎ সমশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাস, যেহেতু সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, তার জন্যেও গাড়ির রেয়ার ভিউতে কি করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। যদি অবশীর্ষ প্রতিবিম্ব গঠন হতো, তাহলে উত্তল দর্পণ কেন ব্যবহার করতাম না, কারণ যদি উল্টো জিনিস দেখতে পাওয়া যায়, ঠিক আছে, গাড়ির ওই রেয়ার ভিউতে যদি উল্টো জিনিস আমরা দেখতে পেতাম, তাহলে কি ঘটনা ঘটতো, উল্টো জিনিস দেখতে পেলে অনেক সময় ড্রাইভারের দৃষ্টি ভ্রম হতে পারতো, তাতে করে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি হয়ে যেত, ঠিক আছে। যার কারণে গাড়ির রেয়ার ভিউতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এবং তাহলে কারণটা কি, কারণটা হলো উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি। আর একটা কারণ কি পেলাম, আরেকটা কারণ হলো সমশীর্ষ কি দেখতে পাওয়া যায়, সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব গঠিত হয়। এই দুটো কারণের জন্য আমরা কি পাই, এই দুটো কারণের জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। আচ্ছা, তারপরে স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ স্ট্রিট লাইট কোনটা, যেটা রাস্তার পাশ দিয়ে যে লাইটগুলো রয়েছে, এরকমের লাইট, এটা মনে কর একটা স্ট্রিট লাইট। তাহলে স্ট্রিট লাইটের ক্ষেত্রে কি হয়, লাইট দেখবি অনেকটা অঞ্চল জুড়ে দেখতে পাওয়া যায়, অনেকটা অঞ্চল জুড়ে। এটা মনে কর স্ট্রিট লাইটের সেই কি বলে, স্ট্রিট লাইটের যে স্তম্ভ, আর এটা হলো স্ট্রিট লাইট। তাহলে এই স্ট্রিট লাইটে কেন ব্যবহার করা হয় উত্তল দর্পণ, কারণ স্ট্রিট লাইটে কি হয়, অনেকটা জায়গা জুড়ে তাহলে দেখতে পাওয়া যায়। যদি উত্তল দর্পণ, যেহেতু কি করে উত্তল দর্পণ রশ্মিগুলোকে কিসে পরিণত করে দেয়, রশ্মিগুলোকে ছড়িয়ে দেয়, ঠিক আছে, বা রশ্মিগুলোকে অপসৃত করে দেয়। অপসৃত করে দেওয়া মানে কি, বিস্তৃত করে দেয় বা ছড়িয়ে দেয় আলোকে। এই মনে কর স্ট্রিট লাইট, এটা মনে কর আমার স্ট্রিট লাইটের স্তম্ভ, আর এইখানটাতে মনে কর স্ট্রিট লাইট রয়েছে। তাহলে এইখানে যে লাইটটা রয়েছে, এই লাইটের প্রতিফলকে কি ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করলে এই লাইটটার
এই লাইটের যে রে গুলো রয়েছে বা রশ্মিগুলো রয়েছে, রশ্মিগুলোকে কি করে দেয়, এরকম করে সরিয়ে দেয়। তাহলে সরিয়ে দেওয়ার কারণে বিস্তৃত অঞ্চল জুড়ে আমরা দেখতে পাই। যদি এইখানটাতে আমরা অবতল দর্পণ লাগিয়ে দিতাম তাহলে কি হতো, অবতল দর্পণ যেহেতু কি করে লাইটগুলোকে সমান্তরালে পরিণত করে দেয়, তার জন্য অবতল দর্পণ ব্যবহার করলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পেতাম। যেরকমের কি, এই দেখ এটা কি, এটা আমার হাতে কি আছে, আমার হাতে দেখতে একটা টর্চ। এটা এই টর্চের মধ্যে কি ব্যবহার করা হয়েছে, টর্চের মধ্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে। দেখ বোর্ডে আমি যখন লাইট মারছি তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এই যে একটা গোল অংশ দেখতে পাচ্ছিস, এই বাঁ হাত দিয়ে আমি যেটা দাগাচ্ছি এখানটাতে একটা গোল অংশ দেখতে পেলি, এই জায়গাটাতে একটা গোল অংশ দেখতে পেলি। এটা কেন এরকমের একটা জায়গায় ফোকাস হয়েছে, কারণ এই লাইটে আমরা কি ব্যবহার করেছি, অবতল দর্পণ ব্যবহার করেছি। অবতল দর্পণ করলে কি হয়ে যায়, একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস অর্থাৎ কি করে দেয়, অভিসৃত করে দেয়, অবতল দর্পণ একসঙ্গে জুড়ে দেয়। কিন্তু উত্তল দর্পণ কি করে, উত্তল দর্পণ সরিয়ে দেয় লাইটটাকে। সরিয়ে দেওয়ার কারণে উত্তল দর্পণ লাগানো হলে এরকমের একটা পার্টিকুলার জায়গা পাওয়া যায় না, যার কারণে কি করা হয়, যার কারণে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে গাড়ির রেয়ার ভিউতে আর স্ট্রিট লাইটের প্রতিফলক রূপে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমি এইটুকু মুছে দিচ্ছি, এরপরে অবতল দর্পণের ব্যবহার আমি তোদের দেখাচ্ছি। অবতল দর্পণের কোথায় ব্যবহার করা হয়, অবতল দর্পণের ব্যবহার কোথায়, অবতল দর্পণ ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, অবতল দর্পণ কি করে, অবতল দর্পণ তোর আগের দিন জেনেছিস অবতল দর্পণের ফোকাস আর মেরুর মধ্যে যদি কোনো বস্তু থাকে সেটাকে বড় করে দেয়, তাই তো। মনে কর এইখানটাতে একটা অবতল দর্পণ আমি আঁকলাম, পিছনে পাড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নাম দিলাম M1 M2 এবং এদের মাঝে যেটা রয়েছে মাঝের বিন্দুর নাম দিলাম O, যেটা হলো মেরু বিন্দু, এবং এটা হলো বক্রতার কেন্দ্র। মেরু আর বক্রতার কেন্দ্রগামী একটা রেখা দিলাম, সেই রেখার নাম হলো প্রধান অক্ষ, এবং বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝে একটা রেখা রয়েছে যেটাকে নাম দিলাম ফোকাস। এইবার অবতল দর্পণের ক্ষেত্রে তোরা জানিস যদি কি হয়, ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকে, ফোকাস আর মেরুর মাঝে যদি কোনো বস্তু থাকে তাহলে কি হয়, সেই বস্তুর থেকে একটা লাইট যায়, লাইট সমান্তরালে গেলে সেটা কোথায়, ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তারপরে কি হবে, তারপরে এই বস্তুর থেকে আরেকটা আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে দেখ এইদিকে মিলছে না, তাহলে কি করতে পারি আমরা, জোর করে মেলাতে পারি। এটা আমি আগের ক্লাসে ডিটেলসে বলেছিলাম, আজকে আর বলবো না। পিছনের দিকে জোর করে যদি মেলাই তাহলে পিছনের দিকে গিয়ে মিলে যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস পিছনের দিকে গিয়ে মিলে গেছে। তাহলে কি হয়েছে, এইখানটাতে যে প্রতিবিম্বটা ছিল এখানটাতে কি বড়, এখানটাতে যা ছিল তার তুলনায় এখানটাতে বড় করে দেখতে পাওয়া যায়। তাহলে অবতল দর্পণের ফোকাস এবং মেরুর মাঝে যদি কোনো বস্তু থাকে সেটাকে কি করে বড় করে দেখায়। তাহলে তার কারণে অবতল দর্পণকে দাঁতের ডাক্তাররা ব্যবহার করে। দাঁতের ডাক্তাররা দাঁত দেখার সময় দেখবি যে, যারা ডেন্টিস্টদের কাছে গেছি দেখবি যে এক ধরনের আয়না, এরকমের গোলাকার আয়না, এই আয়নাটাকে দাঁতের মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক আছে, মধ্যে না মানে মুখের মধ্যে ঢুকিয়ে দিলে তখন কি হয়, ওই আয়নার উপরে দাঁতের প্রতিফলন দেখতে পায় বা প্রতিবিম্ব দেখতে পায়, কিন্তু সেই প্রতিবিম্বটা কেমন হয়, বড় হয় আকারে। তার ফলে দাঁতটাকে ভালোভাবে এক্সামাইন করতে পারে, কারা এক্সামাইন করতে পারে, ডেন্টিস্টরা। তার জন্য কি করা হয়, যেহেতু অবতল দর্পণের ফোকাস আর মেরুর মধ্যে বস্তু রাখলে সেটাকে বড় করে দেখা যায়, তার জন্য ডেন্টিস্টরা কি করে, ডেন্টিস্টরা অবতল দর্পণ ব্যবহার করে। তাছাড়া দাড়ি কাটার সময় কি করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ কি, দাড়ির কাছাকাছি যখন নিয়ে যাবি অবতল দর্পণটাকে, তাহলে দাড়ির যে ছবিটা উঠবে এই দর্পণে সেটা কেমন হবে, সেটা বড় করে দেখতে পাওয়া যাবে, তার ফলে কাটতে সুবিধা হয়, ঠিক আছে। এখন যদিও অনেকে বাড়িতে শেভ করে সমতল দর্পণ দিয়ে, কিন্তু যারা আরো বেশি সফিস্টিকেটেড মানুষ তারা কিন্তু কি করে, দাড়ি শেভ করার সময় অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে। আর অবতল দর্পণের আরো একটা কাজ রয়েছে, সেটা হলো দাঁতের ডাক্তাররা ব্যবহার করে।
আরেকটা কোথায় ব্যবহৃত হয়, আরেকটা অবতল দর্পণ কোথায় ব্যবহৃত হয়, আরেকটা জায়গা হলো লাইট, টর্চ লাইট, টর্চ লাইট, সার্চ লাইট, সার্চ লাইট, ঠিক আছে। তারপরে গাড়ির যে লাইট, ঠিক আছে, গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইট, এইসব জায়গায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কেন টর্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কেন উত্তল দর্পণ ব্যবহার করা না? কারণ জানিস উত্তল দর্পণ দিয়ে যদি আমরা ফোকাস মারি তাহলে কি হবে, রশ্মিগুচ্ছকে একদম বিস্তৃত করে দেবে, ঠিক আছে, অপসৃত করে দেবে বা কি হবে, সরিয়ে দেবে। তার জন্য আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ফোকাস করতে পারবো না, দূরের কোনো জিনিস দেখতে পারবো না। আমরা উত্তল দর্পণ ব্যবহার করলে কাছাকাছি একটা জায়গার মধ্যে সরিয়ে সেই জায়গাটা দেখতে পাবো। কিন্তু যখন অবতল দর্পণ ব্যবহার করা, অবতল দর্পণ কি করে, ওই রশ্মিগুচ্ছকে অবতল দর্পণের ফোকাসে যদি রাখিস লাইটটাকে, তাহলে রশ্মিগুচ্ছকে কি করা হয়, লাইট থেকে অবতল দর্পণের ওপরে যে রশ্মিগুলো পড়ে সেইগুলোকে কি করে দেয়, সেইগুলোকে সমান্তরালে পরিণত করে দেয়, ঠিক আছে। কেমন, সমান্তরালে যখনই বাণী পরিণত করে দেয় তখন কি হয়, তখন দূরের জিনিস, একদম দূরের জিনিস, অনেক দূরের জিনিস আমরা কি করতে পারি, দূরের জিনিসে ফোকাস করতে পারি। দেখবি যে টর্চ লাইট আমি একটু আগে কি করলাম, তোদের সামনেই দেখালাম। দেখ টর্চ লাইটের কি হয়, টর্চ লাইটের মনে কর এটা হলো একটা টর্চ লাইট, মনে কর এটা একটা টর্চ লাইট, টর্চ লাইট থেকে যখন আলোক রশ্মি পড়ে তখন দেখবি যে এরকমের করে দূরে চলে যায়, দেখেছিস? তাহলে আলোক রশ্মি এরকমের করে দূরে চলে যায় না, এবং দেওয়ালে এরকমের গোল মতো একটা জিনিস পড়ে। দেখ আমি আবার টর্চ লাইট বের করে তোদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছিস এইখানটাতে গোল মতো একটা কি হয়েছে, গোল মতো একটা ফোকাস হয়েছে। আমি যতই দূরে নিয়ে যাই না কেন ওই লাইটটাকে, তাও ওই গোল মতো জিনিসটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এখানটাতে এমনি আলো দেখানো সম্ভব না, এখানে দেখানো সম্ভব না, কিন্তু যদি বাস্তবে তোরা কি করতে পারিস, বাস্তবে তোরা বাড়ির টর্চ লাইট এরকম করে মেরে দেখবি, দেখতে পাবি দুটো সমান্তরাল, একটা সমান্তরাল বিম চলে গেছে, ঠিক আছে, একটা সমান্তরাল আলোক বিম এক লাইটের থেকে অনেক দূর অবধি বিস্তৃত হয়ে গেছে, অনেক দূর অবধি চলে গেছে। কেন এরকমের দূর অবধি চলে গেল, কারণ কি, কারণ ওই লাইটের মধ্যে কি লাগানো রয়েছে, লাইটের মধ্যে অবতল কি লাগানো রয়েছে, প্রতিফলক লাগানো রয়েছে। লাইটকে মুড়িয়ে খুলবি, আমার এই লাইটটা খোলা সম্ভব না, কিন্তু লাইটকে মুড়িয়ে যদি খুলিস তাহলে দেখতে পাবি এরকমের গোলাকার একটা জিনিস দেখতে পাবি, ত্রিভুজের মতো এরকমের, ঠিক আছে, চোঙাকৃতির, মাইকের মতো, বুঝতে পারলি। এবং এইগুলো কি হয়, এইগুলো অনেক কি হয়, অনেক স্বচ্ছ হয়, স্বচ্ছ না অ্যাকচুয়ালি কি বলা হয়, এইগুলো একটা রিফ্লেক্টর তল, এই যে তলটা, এই তলটা অ্যাকচুয়ালি কেমন, অবতল পৃষ্ঠ, এবং এই পিছনে লাগানো থাকে লাইট, এইখানটাতে লাইট লাগানো থাকে। আর এই লাইটের থেকে আলোক রশ্মি কি হয়, এর উপরে পড়ে, এই তলের উপর পড়ার পরে কি হয়ে যায়, এরকমের সমান্তরালে পরিণত হয়ে যায়। দেখ আমি দেখাচ্ছি, এটা তো বাস্তবে দেখালাম, আমি একটা ছবি আঁকলেই তোরা বুঝতে পারবি। মনে কর এখানটাতে একটা আমি অবতল দর্পণ আঁকাই, একটা অবতল দর্পণ আঁকালাম, যার পিছনের পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিলাম, এবং নাম দিলাম M1 M2, এবং মাঝে যে বিন্দু যেটার নাম দিলাম O, যেটা হলো মেরুবিন্দু, এটা হলো বক্রতার কেন্দ্র C, এবং বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দুকে আমি একটা রেখা অঙ্কন করে দিলাম, সেটা হলো প্রধান অক্ষ, এবং প্রধান অক্ষ আর মেরুর মাঝে একটা বিন্দু রয়েছে যেটাকে বলা হয় ফোকাস। যখন গাড়ির হেডলাইট বা টর্চ লাইট বানানো হয় তখন কি হয়, তখন এই ফোকাসে কি করা হয়, ওই লাইট, যে অ্যাকচুয়াল লাইট যেটা জ্বলে ওঠে, ঠিক আছে, সুইচ টিপ দিলে কি হয়, জ্বলে ওঠে, সেই লাইটকে ফোকাসে রাখা হয়।
যখন এই ফোকাস থেকে, এই লাইট থেকে কোনো একটা আলোক রশ্মি কি হয়, কোনো একটা আলোক রশ্মি এই প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে, ঠিক আছে, তারা কি করে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়, এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছিস আমার কথা? যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যায়, আমরা যেহেতু সমান্তরালে আলোক রশ্মি পাই, তার জন্যে কি করা হয়, তার জন্যে এই গলীয় দর্পণকে, তার জন্য অবতল দর্পণকে টর্চ লাইটে ব্যবহার করা হয়, যাতে করে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করতে পারি। এবং তোদের যাদের বাড়িতেই লাইট রয়েছে তারা খুলবি, ঠিক আছে, লাইট খুলবি, খুলে এই যে জিনিসটা বললাম মাইকের মতো দেখতে, চোঙের মতো দেখতে, সেই জিনিসটাকে খুলে ফেলাবি, তবে টর্চ মারবি, তখন দেখতে পাবি যে যে তখন ওই মাঝের একদম মাঝের যে ইয়েটা, সেটা দেখতে পাবি না। বুঝতে পেরেছিস আমি কি বলছি? যখন আমি টর্চ মারলাম তখন দেখতে পেলি তো একদম এরকমের একটা গোল জায়গা তৈরি হয়েছিল। এই গোল জায়গাটা তৈরি হয়েছিল কিসের জন্য? কারণ ওই মাইকের মতো অবতল পৃষ্ঠ ছিল, তার জন্য এরকম গোল জায়গা তৈরি হয়েছিল। কিন্তু যখন তুই কি করবি, এই মাইকটা খুলে ফেলাবি, মাইকের মতো যেটা রয়েছে অবতল পৃষ্ঠকে যখনই খুলে ফেলাবি, তখন কি হবে, তখন এরকমের কি দেখতে পাবি না, এরকমের একদম পৃষ্ঠ দেখতে পাবি না, ঠিক আছে? তখন আলো দেখবি একদম ছড়িয়ে গেছে। তাহলে আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। এইখানটাতে তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় সরাসরি প্রশ্ন আসে 2 মার্কসের, বলে দেয় যে কেন কি বলে রেয়ার ভিউতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, অথবা এরকমের দিতে পারে কেন দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন, এরকম প্রশ্ন আসতে পারে। আবার এরকমের প্রশ্ন আসতে পারে দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন, আর এরকমের প্রশ্নও আসতে পারে স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তাহলে সবসময় মনে রাখবি স্ট্রিট লাইটের ক্ষেত্রে উত্তল দর্পণ। কেন? স্ট্রিট লাইট কি করে, আলোকে সরিয়ে দেয়। স্ট্রিট লাইটের কোনো প্রয়োজন নেই একটা জায়গায় ফোকাস করার। স্ট্রিট লাইট কেন দরকার হয়? কারণ স্ট্রিট লাইটে আমরা কি করি, বিস্তীর্ণ একটা অঞ্চল যাতে দেখতে পারি, যাতে করে আমরা রাস্তা ধরে চিনে যেতে পারি, অন্ধকারটা ভেদ করে যেতে পারি। কিন্তু টর্চ লাইট কেন দরকার? টর্চ লাইটে কি করা হয়, একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা যায়, আর তার কারণে টর্চ লাইটে কি ব্যবহার করা হয়, অবতল প্রতিফলক পৃষ্ঠ ব্যবহার করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছিস, তোদের লেকচারটা ভালো লেগেছে, এবং তোরা ভালো করে পড়ালেখা কর, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অল দ্য বেস্ট।